এই হচ্ছে আনোয়ার আজিম আনাকে হত্যার পর তার শারীরিক অবস্থা। অজ্ঞান করার রাসায়নিক ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে। দেখেন ক্ষমার ভাষা কি বলেছে, বিজ্ঞাপনের মতোই ধোঁয়াশা করে ফেসবুকে বিবৃতি দিয়েছে আপনার এখানে তিনি একজন কি সারার। ওয়ালাইকুম সম্মানিত দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখে আসি এমপি আনারের ছবি সহ সেই ভিডিওটি। এই হচ্ছে আনোয়ার আজিম আনাকে হত্যার পর তার শারীরিক অবস্থা। অজ্ঞান করার রাসায়নিক ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে তাকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা করেই ক্ষান্ত হয়নি খুনিরা। মৃত আনারকে চেয়ারে বসিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে রাখে। এই হত্যার তদন্তে গেল ২৬ মে কলকাতায় যায় ডিবি পুলিশের একটি দল। গ্রেফতার হওয়া জিহাদকে নিয়ে সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে যান তদন্তকারীরা। এ সময় আনার হত্যায় কে কিভাবে জড়িত ছিল, কার কি ভূমিকা ছিল, হত্যার পর কিভাবে আনারের দেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয়, সবই স্বীকার করে জিহাদ। জিহাদের তথ্যেই জানা যায় ফ্ল্যাটের বাথরুমে টুকরো টুকরো করে দেহাংশ ফ্লাশ করে দেওয়া হয়। সমস্যা তার মানে সন্দেহ হবে, তাহলে তুমি এখানে থাকবে না। আচ্ছা আমার কথা শোনো, তুমি এটা খুললা, তারপর আসলো, তারপর এদিক তাকাও, এদিক তাকাও, তারপর ঢুকলো, দেন আচ্ছা নামো, নিচে নামো। ট্রিপ্লেক্স এই ফ্ল্যাটের বসার ঘরে আনারকে স্বাগত জানায় শিলাস্তিপ। পরে আসে জিহাদ। তখন জিহাদকে নিচের ফ্ল্যাটে যেতে বলা হয়। নিচে নামার পর জিহাদ জানায় আনারকে বিছানায় বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আগে তো বললে পরদিন ওই রুমে ছিলি। জি স্যার। এরপর রুমে কয়দিন ছিলে রুমে? স্যার এই রুমে স্যার 2-3 দিন ছিলাম। হ্যাঁ 2-3 দিন ছিলাম স্যার। তখন শাহিন কোন রুমে ছিল? তখন শাহিন উপরের রুমে ছিল স্যার। উপরের রুমে। সেলেস্টি কোথায় ছিল? সেলেস্টি এই যে রুমে ছিল স্যার। কোন রুমে? এই রুমে। জি স্যার। আচ্ছা আমানুল্লাহ বা জব্বার কোথায় ছিল? এই রুমে ছিল স্যার। এই রুমে। জি স্যার। ফাইন। তারপর যখন মুস্তাফিজ বা ফয়সাল আসলো তারা কোন রুমে ছিল? আচ্ছা মানে হাফ এই নিচে হাফ উপরে এরকম আর কি। জোরে বলো। হ্যাঁ হ্যাঁ তারপর এই ঘরে তুমি কয়জনকে দেখেছিলে? 3 জনকে স্যার। নাম বলো জোরে। স্যার ওই ফয়সাল, আমানুল্লাহ আর ওই ছেলেটার স্যার মুস্তাফিজ স্যার। ওই ছেলেটা আর কাকে দেখেছিলে এই ঘরে? কাউকে দেখি নাই স্যার। কেন গেস্টকে? ওই গেস্ট স্যার। টোটাল 4 জন। জি স্যার। এবার তারপরে বলো। তারপরে স্যার আমি উপরে চলে গেছিলাম। আচ্ছা এখানে একটা চেয়ার ছিল না? অন্য একটা চেয়ার ছিল না যেখানে বসানো ছিলাম, যেখানে এসে দেখছি স্যার বৈশাসিক কায়দায় এই লাশটা গুম করার উদ্দেশ্যে যাতে তার কোনো টুকরা কোনোদিন পাওয়া না যায় সেই জন্য তারা সিয়াম এবং জিহাদকে ব্যবহার করেছে এবং কাট আউট পদ্ধতি তারা সেখানে ব্যবহার করেছে যাতে কারো তথ্য কারো কাছে না থাকে। বাংলাদেশ ও ভারতে গ্রেফতার হওয়া সব আসামি এই হত্যার সাথে সরাসরি জড়িত বলে জানায় কসাই জিহাদ হাওলাদার। মহিম মিজান, ৭১, ঢাকা। দর্শক এই এমপি আনারকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক এবার আমরা দেখে এসে ডক্টর ফয়জুল হক সাহেব কি বলেছে। আপনি দেখেন ক্ষমার ভাষা কি বলেছে, বিজ্ঞাপনের মতোই ধোঁয়াশা করে ফেসবুকে বিবৃতি দিয়েছে আপনার এখানে তিনি একজন কি সারার আহমেদ জীবন। তিনি বলছেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশের সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য উপাত্তর কাজটি তুলে ধরেছি। আপনার বিবেকের কাছে কিন্তু এখানে অভিনেতাদের মানে অভিনেতাদের অভিযুক্ত করবার কতটুকু সুযোগ রয়েছে? তারা তো পেশাগত কারণে তারা বিভিন্ন ধরনের অভিনয়। সাগর অবশ্যই সুযোগ আছে। আপনি আমাকে টকশোতে দাওয়াত দিয়েছেন, কিন্তু পার্সোনালি আপনি ইনবক্সে মেসেজ দিয়ে আপনি যদি প্রভাবিত করেন আমি তো আপনার কথা শুনবো না। আমার যদি বিবেক থাকে আমি বিবেক নিয়ে কথা বলবো। আমি কেন আপনার কথা শুনতে যাব? আপনি পরিচালক, আপনি দাওয়াত দিতেই পারেন, কিন্তু একজন অভিনয় শিল্পী তার মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ নিয়ে খেলা করার সুযোগ নেই। এটা কিন্তু পরিকল্পিতভাবে হচ্ছে। আজকে হচ্ছে একটু আপনার সাথে একটু ইন্টারফেয়ার করতে চাই এখানে। আপনি যেটা বললেন যে অভিনেতার কি দায় আছে, আচ্ছা যদি কোনো ব্যক্তি মজুরি দিয়ে কোনো চোর নিয়োগ করে আর সে যে চোর যদি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করে, আর তার কি কথা বলার কোনো সুযোগ আছে যে আমার তো এখানে করার কিছু নাই, আমি শুধুমাত্র পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেছি? এ কথা বলার কি কোনো সুযোগ আছে? শিমুল শর্মা উনিও একটি প্রতিবাদ তার মতো করে তিনি দিয়েছেন। কারো ভাষাই এখানে কিন্তু চূড়ান্ত ভাবে প্রমাণ হয়নি যে তিনি আমাদের জায়গাকে শ্রদ্ধা করে করেছেন। আজকের যারা সরকার ব্যবস্থা রয়েছে তারা ইসরায়েলের সাথে সুসম্পর্ক করছে। প্রতিবাদ করতে পারবেন। আপনি যদি আওয়ামী লীগের হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে মুসলমানের রক্ত ঝরানো অন্যায়, আপনি প্রতিবাদ করেন। আপনার আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে না, চুরি করার বিরুদ্ধে কথা বলতে হবে না, রাতের বেলা ভোট কারচুপি করেছেন সে নিয়ে প্রতিবাদ করতে হবে না। অন্তত পক্ষে মুসলমান দাবি করলে
হলে আপনি এই বিষয়গুলো প্রতিবাদ করতে পারবেন। যদি না পারেন, বুঝতে হবে আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না, আপনার কালেমা হচ্ছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের শেখ হাসিনা। এই কারণে আপনার কাছে এই জিনিসগুলোকে কোনোভাবে গুরুত্বপূর্ণ মনে হয় না। আমি তো বারবার বলেছি এটাকে নিয়ে আপনি আমাদের আভ্যন্তরীণ রাজনীতিকে কেন নয় সমগ্র রাষ্ট্রীয়, সাগর ভাই, এটাই হচ্ছে আজকের দুঃখজনক যে আপনার কাছে কোকাকোলা হেডলাইন করে আপনি টকশো করছেন। আপনার কাছে বিবেকের কাছে প্রশ্ন তুলি, আপনি একদিন করেছেন কিনা উইদাউট ইসরায়েল এই শব্দ নিয়ে স্পেশাল টকশোর আয়োজন করেছেন কিনা? আমি করেছেন, আমার মনে আছে, আমি রেগুলার আসি, কিন্তু এটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা যে আমরা করতে পারি না। কারণ ইসরায়েল শব্দটা কোনো কোম্পানি বাতিল করে নাই সাগর ভাই, ইসরায়েল শব্দটা বাতিল করেছে স্বয়ং শেখ হাসিনা, স্বয়ং ভারতীয় তাবেদার দালালরা, স্বয়ং আওয়ামী লীগের লোকেরা। আর সে কারণেই মিডিয়াগুলো প্রতিবাদ আমরা দেখেছি সরকার তো ইসরায়েলের বিষয়ে সবসময় প্রতিবাদী, এবং কিছুদিন আগে তো ছাত্রলীগ তো আপনার মুক্তি করেছে, সেটাই তো আমি বললাম, লেবাস ধরেছে, সেটাই তো আমি বললাম। আপনি আমাকে মুখে খাবার দিবেন, অন্যদিকে আমার বাড়ির জমি জমা সবকিছু আপনি আইডেন্টিটি আমার ক্রাইসিস করে দিয়ে আপনি লিখে নিয়ে যাবেন, আর বলবেন ফয়জুলকে একটা বিশেষ ঘরে ঢুকিয়ে বিশেষ অক্ত ভাত খাওয়ানো হচ্ছে। আপনি কয়দিন খাওয়াবেন? কয়েকদিন পরে বাংলাদেশের পরিস্থিতি এমন হবে যে আজকের আপনি বাংলাদেশে পাসপোর্ট উঠিয়ে দিয়েছেন, এই পাসপোর্টে নাম উঠতে উঠতে এটা একটা প্রসিদ্ধ হয়ে যাবে। আপনি দেখেন কত বড় নির্লজ্জ বেহায়ার দল, ওদের স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছে। এই মন্তব্যের পরে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে না আসলেই তো এটা একটা মিস্টেক, এটাকে আমরা উদ্যোগ করতে চাই? করেছে? করে নাই। তার মানে কি দাঁড়াচ্ছে? একটা ধ্যাত্রা স্যাঁচরা স্বভাবের সরকার, যারা এই ধরনের কথা বললে তাদের কিচ্ছু আসে যায় না, তারা সারাক্ষণ তাদের যা এজেন্ডা সেটাই বাস্তবায়ন করছে। অতএব আমি মনে করি বাংলাদেশের যে কোনো ধরনের প্রতিবাদ, সেই প্রতিবাদের মূল জায়গায় যেতে হবে, মূল জায়গায় আঘাত করতে হবে। আমি তো সব সময় বলি, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, কিংবা এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত থাকে, আমি প্রতিবাদ করব সংসদে গিয়ে, সমস্যা কোথায়? কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনি ধর্ম ব্যবসা করবেন, আর আপনারা যা ইচ্ছে তাই করবেন। এখন দেখেন আওয়ামী লীগ এই যে কোকাকোলা নিয়ে সমালোচনা হবে, অন্য কিছু নিয়ে সমালোচনা হবে, আপনারাই বলেছেন, এই যে রিপন ভাই খুব তদন্ত করে বের করে ফেলেছে যে বাংলাদেশে কারা কারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কারা কারা এটা ডিলার, তাদের তালিকা চলে এসেছে। এই ডিলারের তালিকায় তো শেখ হাসিনা নাই। যদি আজকের এই পাসপোর্টের ডিলার যে নিয়েছে তিনি তো শেখ হাসিনা, সেই শেখ হাসিনা আজকের এই ডিলার নিয়েছে বিদায় সংবাদপত্র চুপ, বাংলাদেশের প্রতিবাদ হচ্ছে না, প্রতিরোধ হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে তাদের রাজনৈতিক আদর্শের বিরোধী হতে পারি, আমি তাদের বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু এই জায়গায় একটা সৎ মানুষ এসে জবাব দিয়ে যান যে না, আমি আগামী এক সপ্তাহের মধ্যে পাসপোর্টে ইসরায়েল শব্দটা আবার সংযুক্ত করে বলে দিব যে বাংলাদেশের কোন মানুষ। সাহেবের কথাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।